গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা সন্ধান। ৩৬ বছর বয়সে চিত্রশিল্পী অজয় সরকারের ভারী স্বাদ হল তার মায়ের একখানা প্রতিকৃতি আঁকবে। ভবানীপুরের শিল্পী বন্ধু সুবিমল চাটুর্যের বাড়িতে তার মায়ের পোর্ট্রেটখানা দেখে এসেই অবশ্য এই প্রেরণাটা পেয়েছে অজয়। দামি ফ্রেমে বাঁধানো বড় একখানা অয়েল পেন্টিং নিচে বসবার ঘরে টাঙিয়ে রেখেছে সুবিমল। স্বচ্ছন্দ পরিবারের রূপবতী ভদ্রমহিলা, তারই মাঝ বয়সের একটি প্রতিকৃতি, প্রসন্ন পরিপূর্ণতায় একেবারে জগদ্ধাত্রীর মূর্তি। যে দেখছে সেই সুখ্যাতি করছে। সুবিমলের নিজের মায়ের এই পোর্ট্রেট তার সব সৃষ্টিকে ছাড়িয়ে গেছে। ৫০০ টাকা পর্যন্ত দর উঠেছে এই ছবির। কিন্তু সুবিমল এই ছবি কিছুতেই বিক্রি করবে না। বিভিন্ন এক্সিবিশনে নিশ্চয়ই পাঠাবে, কিন্তু দর্শকেরা এই ছবি শুধু চোখ দিয়ে দেখবে, টাকা দিয়ে কিনতে পারবে না। সুবিমলের বাবা মা দুজনেই বেঁচে। তার মায়ের বয়স এখন ৫৫-৫৬ কম হবে না, কিন্তু দেখে মনে হয় যেন মাত্র ৪০ পেরিয়েছেন। সত্যি, এই বয়সে এত লাবণ্য সাধারণত চোখে পড়ে না। বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ। শুধু রূপ লাবণ্য নয়, শিক্ষা, রুচি, সৌজন্য, শিষ্টাচারেরও তিনি অধিকারিণী। তাছাড়া অগাধ বাৎসল্য তার মনে। ছেলের বন্ধুদের তিনি নিজের ছেলের মতো দেখেন, আদর যত্ন করেন। সুবিমলের এই পোর্ট্রেট আঁকা উপলক্ষ করে তিনি একদিন ছেলের বন্ধুদের নিমন্ত্রণ করে খাওয়ালেন। বেশিরভাগ তরকারি তিনি নিজে রেঁধেছেন, নিজেই পরিবেশন করলেন। পরনে চওড়া লাল পেড়ের শাড়ি, সিঁথিতে মোটা সিঁদুরের দাগ, মোজাইক করা ঘরের মেঝে সারি সারি ফুল কাটা আসন পড়ল। আমিষ নিরামিষে পঞ্চদশ ব্যঞ্জন পরিবেশন করতে করতে ছেলের বন্ধুদের তিনি জিজ্ঞাসা করলেন, রান্না কেমন হয়েছে বাবা? সুবিমলের অন্যতম বন্ধু হীরক সেন জবাব দিল, চমৎকার, এমন মায়ের ছেলে হলে আমরাও যশস্বী হতাম মাসিমা। মাসিমা মৃদু হেসে বললেন, পাগল ছেলের কথা শোনো, সব মাই মা, সব মাই সমান। ভোজের আসর থেকে বাসে করে ফিরে আসতে আসতে অজয় সরকার সংকল্প করল সেও নিজের মার একখানা ছবি আঁকবে। বাসায় ফিরে এসে স্ত্রী বেলাকে নিজের সংকল্পের কথা জানালো অজয়। বেলা একটু হেসে বলল, সুবিমল বাবু পেরেছেন বলে তুমি কেন পারবে? মা তো শুনেছি তোমার ২.৫ বছর বয়সের সময় মারা গেছেন। তার কথা কি তোমার কিছু মনে আছে? অজয় বলল, তোমার ধারণা স্মৃতি ছাড়া আর্টিস্টদের কোনো সম্বল নেই না? কল্পনা বলে একটা কথা আছে, তা শুনেছ? আমার মাকে আমি সেই কল্পনার রঙে ফুটিয়ে তুলব, তুমি দেখে নিও। বেলা বলল, তা বেশ, যদি পারো তো ভালো কথা। সত্যি কল্পনা ছাড়া আর কিছুর উপর নির্ভর করবার উপায় নেই। অজয়ের মার একখানা ফটো পর্যন্ত নেই ঘরে। এই ফটোর জন্যে কয়েকবারই খোঁজ খবর করা হয়েছে। গাঁয়ের বাড়িতে তাদের একান্নবর্তী পরিবারের একটি গ্রুপ ফটো আছে, তাতে বাবা, কাকা, জেঠিমা প্রায় সবাই রয়েছেন। নেই শুধু অজয়ের মা। এর কারণ অজয় একবার জানতে চেয়েছিল। পিসিমা বলেছিলেন, ফটো যখন এখানে তোলা হয় তখন মেজবউ এখানে ছিল না, বাপের বাড়ি গিয়েছিল। জেঠিমা এর প্রতিবাদ করে বলেছিলেন, আপনার তাহলে ভালো করে মনে নেই ঠাকুরজি, নির্মলা তখন এখানেই ছিল। ঠাকুরপো তার চেহারা নিয়ে ঠাট্টা করাতে সেই যে ঘরের কোণে গিয়ে লুকোলো। এত সাধাসাধি, এত টানাটানি, কিছুতেই তাকে ক্যামেরার সামনে এসে বসাতে পারলাম না। ফটোগ্রাফার তারক দত্ত বলল, আরেকদিন এসে মেজবউয়ের ফটো তুলবে। সে সুযোগ আর আসেনি। বিধবা প্রৌঢ়া জেঠিমা এরপর দীর্ঘশ্বাস ফেলেছিলেন। সে কথা শুনে বাবার উপর রাগ হয়েছিল অজয়ের। বাবা কেন মার চেহারা নিয়ে ঠাট্টা করতে গেলেন? তা না হলে তো মার একখানা ফটো অজয়ের হাতে এসে পৌঁছত। অথচ জেঠিমা, পিসিমা, কাকিমাদের কাছে অজয় যতটা শুনেছে, মা অসুন্দর ছিলেন না। গায়ের রং অবশ্য একটু কালো ছিল, কিন্তু টানা টানা নাক, বড় বড় পাতলা ঠোঁটে যে মুখশ্রীটুকু ফুটে উঠত, তা নাকি বাড়ির আর কোনো বইয়েরই ছিল না।
আর ছিল মাথা ভর্তি একরাশ কালো চুল। তেমন কেশবতী মেঘবতী কন্যা সরকার বাড়িতে বা গাঁয়ের আর কোনো বাড়িতে কেউ দেখেনি। ছেলেবেলায় পিসিমাদের কাছে এই গল্প শুনেছে অজয়। অত অল্প বয়সে বাড়ির যে বউ মারা গেছে তার রূপগুণের বর্ণনায় হয়তো একটু অতিশয়োক্তির অলঙ্কার এসে মিশেছিল। তবু মোটামুটি মায়ের চেহারার একটা আন্দাজ তাদের বর্ণনা থেকে পেয়েছিল অজয়। সেসব বর্ণনার উপর নির্ভর করেই সে কাগজ পেন্সিল নিয়ে স্কেচ করতে বসল। কিন্তু খানিকটা চেষ্টা চরিত্রের পর নিজেই বুঝতে পারল কিছুই হচ্ছে না, মানে যা হচ্ছে তা মনোপুত হচ্ছে না অজয়ের। অথচ ছেলেবেলায় এই মাকে সে কতবার যে স্বপ্নে দেখেছে তার ঠিক নেই। জেঠিমা পিসিমারা যেমন বলতেন ঠিক তেমনটি। তিনি এসে অজয়ের শিয়রের কাছে বসেছেন, আস্তে আস্তে কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। বিশেষ করে জ্বর জারি হলে এই স্বপ্ন আরো বেশি করে দেখত অজয়। জেঠিমা সে কথা শুনে আঁতকে উঠতেন। সর্বনাশী মায়ের বাঁধন কাটাতে পারেনি। কাটানো কি সহজ? ঠাকুরপোকে বলতে হবে গয়া গিয়ে পিণ্ডি দিয়ে আসুক। তুই ভয় পেয়েছিলে নাকি রজু? অজয় বলতো, না জেঠিমা, ভয় কেন পাব? জেঠিমা তবু ভরসা পেতেন না। অজয়ের কোমরে একটা কালো তাগার সঙ্গে লোহার চাবি বেঁধে রাখতেন। তাছাড়া হাতে গলায় নানা রকম তাবিজ কবচও পড়তে হতো। তবু এসব রক্ষা কবচের বেড়ি ডিঙিয়েও মা প্রায়ই আসতেন অজয়ের কাছে। কিন্তু আশ্চর্য, এখন আর কিছুতেই আসছেন না। অজয়ের স্মৃতিপট থেকে তিনি কি একেবারেই মুছে গেলেন? 8 বছরের মেয়ে মিন্টু পা টিপে কাছে এসে দাঁড়াল। বাবা, তুমি নাকি স্বর্গের ঠাকমার ছবি আঁকছ? অজয় মুখ ফিরিয়ে বলল, তোকে কে বলল? মিন্টুর ছোট ভাই ঝুন্টু কথাটা ফাঁস করে দিল। মা বলেছে। মিন্টু বলল, আচ্ছা বাবা, ঠাকুরমা তো এতদিন স্বর্গে বসে বসে বুড়ি হয়ে গেছে না? ঝন্টু নিঃসংশয়ে বলল, হ্যাঁ রে হ্যাঁ, ঠিক ও বাড়ির বিশুদের দিদিমার মতো। চুল পাকা, দাঁত নেই, এইভাবে হাঁটে। বলে ঝন্টু কুঁজু হয়ে বিশুর দিদিমার হাঁটবার ভঙ্গির অনুকরণ করে দেখাল। অজয় হাসি চেপে ছেলেকে মেয়েকে তাড়া দিয়ে বলল, যাও এখান থেকে, শিগগির যাও। অজয় মনে মনে ভাবল, না, তার মা কখনো বুড়ো হবেন না। তার মা চিরযৌবনা। 21 বছর বয়সে মাত্র 2টি সন্তান রেখে তিনি মারা গেছেন। তারপর আর তার বয়স বাড়েনি। বাবার কাছ থেকে মায়ের কথা বিশেষ কিছু জানতে পারেনি অজয়। বাবা ছিলেন গম্ভীর প্রকৃতির, রাশভারী মানুষ, পরিবারের কর্তা, বিষয়কর্মে সবসময় ব্যস্ত থাকতেন। তাকে ছেলেবেলায় ভয় করে চলত, এড়িয়ে চলত অজয়। তারপর বড় হয়ে পড়াশোনার জন্য গাঁয়ের বাইরে আসতে হলো। বোর্ডিংয়ে, হোস্টেলে, মেসে, হোটেলে দীর্ঘকাল কেটে গেল অজয়ের। আর সেই ফাঁকে দুজন একজন করে গুরুজনেরা প্রায় সবাই বিদায় নিলেন। বাড়ির ভেতরকার চেঁচামেচিতে হঠাৎ চিন্তাধারা ছিন্ন হয়ে গেল অজয়ের। বড় গোলমাল হচ্ছে। স্ত্রীকে ঘরে ডেকে পাঠালো অজয়। উঠোনে এমন করে বকবক করছে কে? বেলা বলল, কে আবার? আমাদের সরলা। কারা কাজ করিয়ে মাইনে দেয়নি, কাপড় দেবে বলে কবুল করে এখন গামছা দিয়ে বিদায় করেছে, তার ফিরিস্তি দিচ্ছে। অজয় বলল, একটু আস্তে আস্তে দিতে বলো, ওর বকবকানিতে এখানে বসে কাজ করতে পারিনি। বেলা গিয়ে কি বলায় সরলা থেমে গেল। দত্তবাগানের বস্তিতে থাকে, কয়েক বাড়িতে ঠিকে ঝির কাজ করে সংসার চালায়। কাজকর্ম ভালোই করে, তবে বকবক করে বেশি। মুড নষ্ট হয়ে যাওয়ায় কাগজ পেন্সিল ছেড়ে উঠে পড়ল অজয়। তাছাড়া আপিসের বেলাও হয়ে গেছে। শুধু বিশুদ্ধ শিল্পচর্চায় সংসারের সব খরচ কুলিয়ে যাবে, ছবি বেচে অত আয় হয় না অজয়ের। তাই মার্চেন্ট আপিসের শরণ নিতে হয়েছে। তুলির কাজ অবসর সময়ের জন্য তোলা থাকে। দিন কয়েক বাদে একদিন বেলা বলল, দেখো, ওইভাবে তুমি মায়ের ছবি ঠিক এঁকে তুলতে পারবে না। সামনে কিছু না থাকলে মানুষ আন্দাজে পোর্ট্রেট আঁকতে পারে, আমি তো কোথাও শুনিনি। তার চেয়ে এক কাজ করো, খুঁজে দেখো ওর কোনো ফটো টোটো পাওয়া যায় কিনা। শুনেছি মায়ের মামা সেই ভুবনধর
আজকাল নাকি বেলেঘাটার শ্রীধর দাস লেনে থাকেন। দেখো না গিয়ে তার কাছে, যদি কোনো খোঁজ খবর পাও। কথাটা মন্দ বলেনি বেলা। ভুবনধর অজয়ের মায়ের সম্পর্কিত মামা। তিনি বাপমা মারা ভাগ্নিকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করে তুলেছিলেন, বিয়ে দিয়েছিলেন। তার কাছে মায়ের ছেলেবেলার একখানা ফটো হয়তো থাকতেও পারে। এতদিন তো খোঁজ করেনি অজয়, তাহলে আগেই পেত। বহুকাল ধরে মা আর মাতৃস্থানীয়দের অজয় ভুলেছিল, বরং যে মেয়ের মধ্যে মাতৃভাবের আধিক্য দেখত অজয়, তার উপর বিদ্বিষ্ট হয়ে উঠত। জীবনে এতকাল নানা বয়সী নারীর মধ্যে অজয় যাকে খুঁজে বেরিয়েছে, সে মা নয়, সে মনোরমা। কলালক্ষ্মীর মতোই চিরচঞ্চলা। ধরা দিয়েও সে ধরা দেয় না, আয়ত্তের মধ্যে এসেও সে ছুটে পালায়। আজ এতকাল বাদে মায়ের কথা মনে পড়ছে অজয়ের। মা তার শিল্পী সত্তাকে স্পর্শ করেছেন, তার সৃষ্টিছালার দ্বারের কাছে এসে থেমে দাঁড়িয়েছেন। কিন্তু তার রূপ ভালো করে দেখতে পাচ্ছেন না অজয়। তার চারদিকে আঁধারের আবরণ। তুলির রঙে, কল্পনার রসে সে আঁধার কি মিলিয়ে যাবে না? বিস্মৃতির অতল সমুদ্র থেকে ধীরে ধীরে উঠে আসবে না সেই মহিমাময় মাতৃমূর্তি? অজয় আঁকে আর মোছে, পছন্দ আর হয় না। শুধু স্কেচ নয়, রঙিন ছবিও কয়েকখানা এঁকে দেখল, নিজেরই মনোপুত হল না। শুধু সেই শিল্পী বন্ধুর মায়ের প্রতিকৃতির কথা মনে পড়ে। কিন্তু অজয় অপর কারো অনুকরণ করবে না, অনুসরণও না। সে নিজের মনের মতো করে নিজের মায়ের ছবি আঁকবে। দিন কয়েক বাদে বেলার ধৈর্যচ্যুতি ঘটল। স্বামীর কাছে এসে বলল, কেবল যে ছেলে মানুষের মতো ছবি আঁকছ আর নষ্ট করছ, এমন করে কি দিন কাটবে? খরচ আছে না সংসারের? অজয় স্বীকার করল, তা আছে। তারপর একদিন ছুটির দিনে চুপি চুপি বেরিয়ে পড়ল অজয়। যতগুলি স্কেচ করেছিল রঙিন ব্যাগটায় ভরে নিল, সেই সঙ্গে নিল পেন্সিল আর নতুন কাগজ। কি ভেবে তুলি আর রঙের বাক্সটাও সঙ্গে রাখল অজয়। যদি আইডিয়া এসে যায় তাহলে পার্কে হোক রেস্তোরাঁয় হোক এক জায়গায় বসে পড়বে, ছবি শেষ না করে বাড়ি ফিরবে না। অজয়ের বুড়ো জেঠিমা এখনো বেঁচে আছেন। বেনে পুকুরে জেঠতুতু ভাইয়ের ছেলেরা বাসা করেছে, তাদের সঙ্গেই আছেন তিনি। অজয় প্রথমে গিয়ে হাজির হল তার কাছে। সরু গলির মধ্যে পুরনো একটা দোতলা বাড়ির একতলার দুখানা ঘর নিয়ে আছে অজয়ের জ্ঞাতি ভাইপোরা। তাদের কারো সঙ্গে দেখা হল না। একজন বেরিয়েছে কাজে, আরেকজন কাজের চেষ্টায়। বৌদের একজন হাসপাতালে গেছে, ছেলেপুলে হবে, আরেকজন রান্নাবান্না নিয়ে ব্যস্ত। কিন্তু আর কাউকে আজ দরকার নেই অজয়ের। সে জেঠিমার সামনে পিঁড়ি পেতে বসে বলল, তোমার কাছে এসেছি জেঠিমা। জেঠিমা বললেন, তবু ভালো, এতকাল বাদে তোমার মনে পড়েছে। 1.5 বছরের মধ্যে তো আর এমুখো হওনি, খোঁজও নাওনি বুড়ি আছে কি মরেছে। অজয় বলল, সময় পেয়ে উঠিনি জেঠিমা। জেঠিমা বললেন, যাক, এসেছে যখন আমার একটা কথা তোমাকে শুনতে হবে। হাত বাড়িয়ে অজয়ের হাত ধরলেন জেঠিমা। চামড়া ঢিলে হয়ে গেছে, হাতের শিরাগুলি বেরিয়ে পড়েছে। মাথায় ছোট ছোট করে কদম ছাঁটা একরাশ পাকা চুল, দাঁতগুলি পড়ে গেছে, ভারী জীর্ণ হয়ে গেছেন জেঠিমা। কি কথা তোমার বলো? আমাকে একবার হাসপাতালে নিয়ে যেতে হবে চোখ দেখাবার জন্যে। কোনোটাতেই ভালো দেখতে পাইনি, দুটাতেই ছানি পড়েছে। আমার চোখের চিকিৎসাটা তুই করে দে বাবা। ওরা কেউ আমার কথা শোনে না, বলে বুড়ো মানুষের আবার চোখের দরকার কি, আরে আমাকে তো নড়ে চড়ে খেতে হবে। অজয় বলল, আচ্ছা শিগগির একদিন এসে তোমাকে হাসপাতালে নিয়ে যাব, তুমি ভেবো না। আজ আমি তোমার কাছে আমার মায়ের গল্প শুনতে এসেছি জেঠিমা। জেঠিমা অবাক হয়ে বললেন, কোন মা? আমার মা, যিনি আমার ছেলেবেলায় মারা গেছেন। মারা গেছে না বেঁচে গেছে, তার কথা শুনে তুই এখন কি করবি? ভেবেছি তার একখানা ছবি আঁকব। তুমি বলো না আমার সেই মায়ের কথা, শুনতে শুনতে যদি একটা ধারণা মনে আসে। ছেলেবেলায় তো তার অনেক গল্প শুনেছি তোমার কাছে, প্রায় সবই ভুলে গেছি।
আবার নতুন করে বলো না জেঠিমা। জেঠিমা বললেন, হায় রে কপাল, যে বেঁচে আছে 6 মাসে 9 মাসেও তার একবার খোঁজ করবার নাম নেই, যে মরে গেছে তাকে নিয়ে টানাটানি। তোর মা তো কেবল পেট থেকে নামিয়ে দিয়েই খালাস, কোলে পিঠে করে মানুষ করেছে তো এই জেঠি। অজয় বলল, তোমার ছবিও আঁকবো জেঠিমা। আমার ছবি এঁকে তোমার কাজ নেই বাপু, আমার চোখ দুটি তুমি সারিয়ে দাও। দেব জেঠিমা, বললাম তো দেব, তুমি একবার আমার মায়ের কথা বলো না। অনুরোধ উপরোধে জেঠিমা বলতে শুরু করলেন। অজয় ছেলেবেলায় যেসব গল্প শুনেছে প্রায় সেগুলিরই পুনরাবৃত্তি করলেন জেঠিমা। কিন্তু এখনকার বলায় সে তখনকার রস আর নেই। তার বলার এই ভঙ্গি শিল্পীর মনে কোনো অনুপ্রেরণা যোগায় না, তার কল্পনেত্রের সামনে কোনো মূর্তি ফুটিয়ে তুলতে পারে না। অজয়ের মার কথা বলতে গিয়ে ফাঁকে ফাঁকে নিজের কথাই বলতে লাগলেন জেঠিমা। এখানে তার বড় কষ্ট, খাওয়ার কষ্ট, নাওয়ার কষ্ট, বেঁচে থাকাই কষ্টকর হয়ে উঠেছে। বাঁচতে তিনি আর চান না, কিন্তু মানুষের তো ইচ্ছা মৃত্যু নেই। সে বর শুধু বিস্ময় পেয়েছিলেন। শুনতে শুনতে একসময় উঠে পড়ল অজয়, পকেট থেকে একটি টাকা বের করে জেঠিমার হাতে গুঁজে দিয়ে বলল, দুধ কিনে খেও, মাসের শেষ, বেশি কিছু দিতে পারলাম না। জেঠিমা বললেন, সে যখন পারো দিও, আমার চোখের কথা যেন মনে থাকে। তাকে প্রণাম করে বেলেঘাটার দিকে রওনা হলো অজয়। খুঁজে খুঁজে বার করল শ্রীধর দাস লেনের ভুবনধরের বাসা। অজয়ের মায়ের মামা ভুবনধর একেবারে শয্যা নিয়েছেন, পুত্র পুত্রবধূরা সেবা শুশ্রূষা করে। তাদের সঙ্গে 2-4 কথা বলে অজয় 82 বছরের বৃদ্ধ ভুবনধরের সঙ্গে আলাপ শুরু করল। কুশল প্রশ্নাদির পরে বলল, আমার মায়ের ছেলেবেলার কথা বলুন দাদু। ভুবনধর বললেন, হতভাগা, এতদিন বাদে তার কথা তোর মনে পড়েছে? কেন, নিমির কথা শুনে তুই কি করবি? অজয় বলল, আমি তার একখানা ছবি আঁকব। নিজের আঁকা স্কেচগুলি ভুবনধরকে দেখাল অজয়। তার চশমা সুতোয় বাঁধা, সেই সুতো কানে জড়িয়ে চশমাটা নাকের ডগায় রেখে তিনি ভালো করে অজয়ের আঁকা স্কেচগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন। তারপর বললেন, হয়নি দাদু। অজয় বলল, একখানাও হয়নি? ভুবনধর তার টাক মাথাটি নেড়ে বললেন, না, নিমি মোটেই অত সুন্দরী ছিল না, অমন টানা টানা চোখ, চোখা নাক ছিল না তার। তোমার এসব ছবি দেখে আমি আমাদের সেই নিমিকে চিনতে পারছি না দাদু। তবে তোমার দোষ নেই, তুমি তো আর তাকে দেখোনি, আর দেখলেই বা কি, আমি তো দেখেছি, কোলে পিঠে করে মানুষ করেছি। তার মুখ আমারই এখন ভালো করে মনে পড়ে না, সব যেন ঝাপসা হয়ে গেছে। অজয় বলল, আচ্ছা দাদু, মায়ের ফটো টটো কোথাও কিছু নেই? বুড়ো ভুবনধর ফোকলা দাঁতে হাসতে লাগলেন। তখন কি আর ওসব পাঠ ছিল? আমাদের কাশিমপুরে ফটো তোলার অত রেওয়াজই ছিল না। অজয় একটু চুপ করে থেকে বলল, থাকবে ফটোর কথা, আপনি আমার মায়ের গল্প বলুন তো দাদু, আমি আপনার কাছ থেকে তার কথা শুনব। যেন 36 বছর বয়স্ক পুরুষ নয়, 6 বছরের এক বালক এই প্রথম মায়ের অভাব টের পেয়েছে, তাই খুঁজে বেড়াচ্ছে মাকে দুনিয়া ভরে। বৃদ্ধ ভুবনধর পরম স্নেহে হাত রাখলেন অজয়ের পিঠে, তারপর আস্তে আস্তে বললেন, তার কথা আর কি শুনবে দাদু? সে এক দুঃখিনী অভাগিনীর কথা। ছেলেবেলায় বাপ মা মরে গেল, আত্মীয় স্বজন ধারে কাছে কেউ ছিল না, পড়ল এসে আমার ঘাড়ে। আমার ঘাড়ও তো শক্ত নয়, লিকলিক করে। অল্প বয়সে বিয়ে করেছি, ছেলে মেয়ে অনেকগুলি। কি করে তাদের মানুষ করব, মেয়েগুলিকে বিয়ে থা দেব, সেই চিন্তায় অস্থির। এর উপর আবার বোঝার উপর শাঁকের আটি। তিনি থামলেন। অজয় সাগ্রহে বলল, তারপর? ভুবনধর বলতে লাগলেন, তা মিথ্যে বলবো না, নিমির আমার বুদ্ধি বিবেচনা ছিল। ও যে গরিব মামার সংসারে আছে
সে কথা ও সবসময় মনে রাখত। মামাতো বোনদের হাত থেকে কাজ টেনে নিয়ে নিজে করত। আমার ছোট ছেলে মেয়েগুলি তো ওর কোলে কোলেই থাকত। ওরই মধ্যে লুকিয়ে লুকিয়ে আবার লেখাপড়াও একটু শিখেছিল। রামায়ণ মহাভারতখানা পড়তে পারত, চিঠিখানা পত্তরখানা এলে নিমিই পড়ত। লিখতেও শিখেছিল। হাতের লেখার ছাঁদও মন্দ ছিল না। বলে যান দাদু। বেশি বলবার আর কি আছে? কতটুকুই বা জীবন, কি বা তার কথা। ভেতরটা ভালো হলে কি হবে, বাইরে থেকে তো লোকে কুৎসিতই দেখত। আর তাছাড়া আমার অবস্থাও তেমন ভালো নয়। পাঠশালায় মাস্টারি করি, দিন আনি দিন খাই। ভালো ঘর বর জোটাবো কোত্থেকে? তাই দোজ ভরে বেশি বয়সী স্বামীর হাতেই দিতে হলো নিমিকে। বললাম, কিছু মনে করিস নে মা, এর থেকে ভালো তো আমার সাধ্য নেই। নিমি মুখ নিচু করে বলল, আপনি দুঃখ করবেন না মামা, ভাগ্যে থাকলে আমার ওখানেই সুখ হবে। অথচ আমি জানতাম আমার অল্প বয়সী বড় জামাই মেজ জামাইয়ের মতো বরের স্বাদ ওরও ছিল। তারপর? তা মিথ্যে বলবো না। তোমার বাবা আমার নিমিকে অনাদর অযত্ন করেনি। তবে তোমাদের সংসারের অবস্থাও তো তখন ভালো ছিল না। বহু গোষ্ঠী, অভাব অনটন ঝগড়াঝাঁটি লেগেই ছিল। তোমার মার পক্ষ নিয়ে তোমার বাবা কিছু বলতে গেলেই বাড়ির সবাই এক বাক্যে বলতো, দ্বিতীয় পক্ষের বউ মাথায় উঠেছে। বাড়ির কর্তার পক্ষে এ তো বড় লজ্জা, বড় কলঙ্কের কথা। গিরিন সেই খোঁটাকে ভয় করত, আর সেই ভয়েই স্ত্রীকে মাঝে মাঝে কড়া কথা, কটু কথা বলত। সত্যি মিথ্যে বলতে পারবো না, আর খুঁটিনাটি আমার মনেও নেই। বাড়ির ময়লা কাপড় কাচা নিয়েই বোধহয় ঝগড়াটা লেগেছিল। তোমার বাবাও দু কথা বলে থাকবে। ভুবনধর একটু থামলেন। অজয় সাগ্রহে বলল, আপনি বলে যান দাদু, আমার কাছে কিছু লুকোবেন না। না ভাই, লুকোবার কি আছে? তা আমার নিমিও তো কম জেদি ছিল না। জ্বর গায়ে বৃষ্টির মধ্যে তোমাদের এঁদো পুকুরের পাড়ে বসে সারা বাড়ির ময়লা কাপড় কেচে সন্ধ্যের সময় নিয়ে ধুয়ে এলো। কারো মানা শুনল না। এত রাগ স্বামীতে সহ্য করতে পারে, শরীরে সইবে কেন? প্রথমে জ্বর জ্বর, তারপর একেবারে ডবল নিউমোনিয়া। চিকিৎসার ত্রুটি হয়নি। গঞ্জের বড় ডাক্তার তোমার বাবা এনেছিলেন, কিন্তু কিছুই হলো না। মরবার কদিন আগে থেকে সে নাকি সকলের কাছে মিনতি করত, আমাকে তোমরা বাঁচাও, আমি আমার সোনাদের ফেলে সুখের সংসার ফেলে যেতে চাইনি। তারপর? তারপর আর কি, আমি খবর পেলাম সব শেষ হয়ে যাওয়ার পর, গিয়ে আর দেখতে পাইনি। এতকাল বাদেও দাদু কোঁচার খুঁটে ভিজে চোখ মুছলেন। অজয় মুছল না, ওর দু চোখ থেকে জলের ধারা গড়িয়ে পড়ল। ভুবনধর বাধা দিলেন না, ভাবলেন মায়ের জন্যে ছেলে তো কোনোদিন কাঁদেনি, আজ কাঁদুক। খানিকক্ষণ বাদে উঠে পড়ল অজয়। বেলেঘাটা থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে পাইকপাড়ার বাস ধরল। ভাবতে ভাবতে এলো নিজের মায়ের কথা। তার স্বল্প সংক্ষিপ্ত আখ্যান থেকে কোন অংশটুকু সে তুলিতে ফুটিয়ে তুলবে? আঁকবে কি তার বাল্যের কৈশোরের ছবি, না শ্বশুর বাড়ির একটি তরুণী বধূকে, নাকি রোগশয্যায় শায়িতা একটি বধূর বাঁচবার আকাঙ্ক্ষাকে সে মূর্ত করে তুলবে? এবার সে পারবে, এবার সে নিশ্চয়ই পারবে। বিষয়ের আভাস সে পেয়েছে, শুধু চেহারা আর মুখের আদলটি ঠিক আশি আশি করেও আসছে না। চোখের জলে বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। অন্যমনস্ক অজয় নিজের বাসা ছাড়িয়ে কখন চলে এসেছে। বাণী রোডের মোড়ে বাস এসে থামতে তার খেয়াল হল। নেমে ফের উল্টো দিকে চলতে শুরু করল অজয়। ভাদ্রের কড়া রোদ ঝাঁঝা করছে, সে খেয়াল নেই। অসতর্কভাবে চলার জন্যে একটা বাসের ড্রাইভার তাকে গালাগালি দিয়ে চলে গেল, সে খেয়াল নেই। অজয় খুঁজছে, মনে মনে নিজের মাকে খুঁজছে। দাদাবাবু যে এই ভরদুপুরে ওদিকে কোথায় গিয়েছিলেন? চমকে উঠে মুখ তুলল অজয়। তাদের ঠিকে ঝি সরলা। পাড়ার আরও ৩-৪ বাড়িতে কাজ করে।
মনীন্দ্র রোডের গলি থেকে বেরিয়ে বোধহয় বস্তির বাসার দিকেই যাচ্ছে। তার ডাকে অজয় মুখ তুলল, চোখ তুলে তাকাল। ঝি সরলা, বছর 24-25 হবে বয়স, কালো রোগাটে চেহারা, পরনে সেলাই করা ময়লা একখানা খয়েরি পাড়ের শাড়ি। বছর 5 একটি উলঙ্গ ছেলে তার আঁচল ধরেছে। কোলের 2 বছর 2.5 বছরের মেয়েটি পথের মধ্যেই মায়ের স্তনে মুখ দিয়েছে। আরেক হাতে পুঁটলিতে বাঁধা ভাত তরকারি। আস্তে আস্তে চলছে সরলা। ওর আবারও ছেলেপুলে হবে। কোথায় গিয়েছিলেন দাদাবাবু? সরলা আবার হেসে জিজ্ঞাসা করল। অজয় বলল, এই একটু ওদিকে। তুমি কোত্থেকে আসছ? সরলা বলল, চক্কর্তীরা খেতে বলেছিলেন, তার ছেলের আজ মুখে ভাত কিনা। বুড়ি শাশুড়ির জন্য 2টি চেয়ে নিয়ে গেলাম, সে তো নড়তে পারে না। অজয় বলল, বেশ তো। চলে যাওয়ার আগে আর একটু দাঁড়ালো সরলা। একটু ইতস্তত করে আরেকটা কথা জিজ্ঞাসা করল। হ্যাঁ দাদাবাবু, এই ইংরেজি মাস শেষ হতে আর কদিন বাকি? অজয় বলল, কেন রে? সরলা মৃদুস্বরে বলল, এ মাস শেষ হলে সে ছাড়া পাবে দাদাবাবু। অজয়ের মনে পড়ল চুরির দায়ে ওর স্বামী গোকুল দাসের 3 মাসের জেল হয়েছিল। আরেকবার তাকিয়ে বাকিটুকু দেখে নিল অজয়। সরলার সিঁথিতে সিঁদুর, হাতে মোটা শাঁখা, ঠোঁটে লজ্জিত হাসি। অজয়ের পাশাপাশি হাঁটতে হাঁটতে সরলা বলল, রোদে রোদে আর না ঘুরে একটু বাড়ি যান দাদাবাবু। ইস, মুখখান একেবারে শুকিয়ে গেছে। অজয় মনে মনে ভাবল, হ্যাঁ, এবার সে বাড়িতেই ফিরবে। সে পেয়েছে, এবার সে পেয়েছে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা সন্ধান। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্পকথন বাই কল্লোল চ্যানেলে। আমরা এখন পড়ে শোনাচ্ছি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাংলা সাহিত্যের সর্বপ্রথম সার্থক ভ্রমণ কাহিনী পালামৌ। আপনারা যারা শুনতে চান, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনাদের চ্যানেলে গিয়ে আপনারা শুনতে পারেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।